ঘুম ভেঙে চোখ মেলে তাকাতেই বিশাল একটা চমক পেল নূর। চোখের সামনে বাস্কেটের মাঝে ছোট্ট সুন্দর একটা বিড়াল ছানার দেখা পেল। তা দেখে প্রফুল্লচিত্তে ঝট করে উঠে বসল সে। চোখে মুখে খুশিময় চমক। বিড়াল ছানাটা সেদিনের ওই বাসার পেছনেরই, তাও চিনতে সময় লাগল না তার। খুশিতে আমোদিত কণ্ঠে সে বলল, ও মা, তুই তুই এখানে কি করে এলি? কি সুন্দর দেখাচ্ছে তোকে, পছন্দ হয়েছে তোমার? হঠাৎ আদিত্যর কণ্ঠ শুনে পেছনে ঘুরে তাকাল নূর। আদিত্য বসে আছে তার পেছনে, যেন নূরের এই খুশি মুখটা দেখার জন্য অপেক্ষা করছিল সে। কাল রাতে আদিত্যর কাছেই ঘুমিয়েছিল নূর, তাও কোনো কৌশল ছাড়াই। নূর নিজের ইচ্ছেতেই আদিত্যর সাথে কথা বলতে বলতে একসময় ঘুমিয়ে পড়েছিল। আর আদিত্য তার বুকে পেয়েছিল আবারও সেই অনাবিল প্রশান্তি। তার অ্যাঞ্জেলকে বুকে নিয়ে আরও একটা প্রশান্তিময় রাত পার করেছে। তাই তো সকাল সকাল নূরের মুখে হাসি ফোটাতে এই বিড়াল ছানা ধরে এনেছে সে। যদিও এসবে আদিত্যর ভীষণ অ্যালার্জি, তবে এখন যে তার নিজের কিছুই নেই, নূরের খুশির জন্য সব পারবে সে। আদিত্য মুচকি হেসে বলল, কি হলো বলো, পছন্দ হয়েছে? নূর বিস্ময় ভরা কণ্ঠে বলল, এটা তুমি এনেছ? হ্যাঁ, তোমার জন্য। খুশি হয়েছ তুমি? নূর প্রশস্ত হাসি উপহার দিল আদিত্যকে। উৎসাহিত কণ্ঠে বলল, অনেক খুশি হয়েছি। তুমি একদম রাক্ষস না, তুমিতে অনেক ভালো একটা হিরো। নূরের খুশির আলোয় উজ্জ্বল হল যেন আদিত্যের হৃদভুবন। আদিত্য হালকা হেসে বলল, আচ্ছা, তাহলে হিরো তোমাকে গিফট দিল, এখন তুমিও তাকে প্রতিদানে কিছু দাও। রিটার্ন গিফট দিতে হয়, বুঝেছ? মানে ফিরতি উপহার দিতে হয়। তাহলে হিরোকেও খুশি হয়ে কিছু দাও। নূর ঠোঁট উল্টে মলিন মুখ করে বলল, কি দিব তোমাকে? আমার কাছে তো কিছু নেই, শুধু এই পুতুলটা ছাড়া। সব উপহার দিতে টাকা বা জিনিস লাগে না, এসব ছাড়াও তুমি চাইলে অনেক বড় কিছু দিতে পারো। নূর চিন্তাগ্রস্ত মুখ করে বলল, কি দিতে পারি? আদিত্য নূরের মুখের সামনে ঝুঁকে বলল, এই তোমার মিষ্টি ঠোঁট দুটোর ছাপ আমার গালে লাগাতে পারো, সেটাও অনেক বড় উপহার হবে। তাই এটাও উপহার হয় বুঝি? হয়তো। আমার জন্য তো এটাই বেস্ট উপহার। আচ্ছা, এই নাও। অতঃপর নূর তার অধর ছোঁয়াল আদিত্যর গালে। আবেশে মোহিত হল আদিত্য মঞ্জিল। জীবন বুঝি এত সুখের হয়? নূর মানেই তার সুখের সাম্রাজ্য। চুমু দেওয়ার পর নূর বলল, এই দিয়েছি, এখন খুশি? আদিত্য প্রাপ্তিময় হেসে নূরকে এক হাতে টেনে বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলল, আমার অ্যাঞ্জেল থাকা মানেই আমার খুশির ভাণ্ডার। সবসময় এভাবেই থাকিস আমার কাছে, কখনো ছেড়ে যাস না আমাকে। নূর আদিত্যর বুকের মাঝ থেকেই বলে উঠল, কিন্তু আমাকে তো এখনই যেতে হবে। আদিত্য ঝট করে নূরের মাথা ধরে সামনে ধরে কপাল কুঁচকে বলল, যেতে হবে মানে? কোথায় যেতে হবে? বাথরুমে যেতে হবে। আমার বাথরুম পেয়েছে তো। আদিত্য শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে নূরের কপালে কপাল ঠেকিয়ে বলল, তুই সত্যিই একটা জাদুর ময়না পাখি। নূর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। এতদিনে সব শিখে গেছে, এখন আর বাথরুমে যেতে কাউকে লাগে না তার। জমিলা নূরের সব জিনিসপত্র আদিত্যর রুমে এনে দিয়ে গেছে সকালবেলা। যদিও জিনিসপত্র বলতে শুধু নূরের একটা ব্যাগ শুধু।
যাতে ওর কিছু কাপড় চোপড় আছে শুধু। নূর ওয়াশরুম থেকে বেরিয়ে আসলে আদিত্য খেয়াল করল নূরের জামার এক জায়গায় ছিঁড়ে গেছে। আদিত্য তা দেখে বলল, এটা তো ছিঁড়ে গেছে, এটা পরেছ কেন? নূর বলল, আরে তাতে কি হয়েছে, আমি তো এর চেয়েও কত ছেঁড়া জামা পরে থাকতাম, এতে কিছু হয় না। আর তাছাড়া সব জামাই এমনই প্রায়। আদিত্যর এ মুহূর্তে নিজের উপর তীব্র পরিমাণ রাগ হচ্ছে। রাগে ইচ্ছে করছে নিজেকে চাবুকাঘাত করতে। সে নিজের বউয়ের প্রতি এতটুকু খেয়াল রাখতে পারেনি। কেমন স্বামী সে, যার জন্য সবকিছু উজাড় করে দিবে। তারই সামান্য প্রয়োজনের খবর নেই তার। আদিত্য নূরের কাছে এসে নূরের গালে হাত রেখে অপরাধী চোখে তাকিয়ে বলল, আম সরি অ্যাঞ্জেল, এবারের মতো মাফ করে দাও, আর কখনো এমন ভুল হবে না। নূর বুঝতে না পেরে বলল, কি ভুল হবে না? কিছু না, ওসব ছাড়ো, আজ আমরা শপিংয়ে যাব, আমার অ্যাঞ্জেলের সব জিনিসপত্র কিনে আনব। নূর খুশি হয়ে বলল, সত্যি? আমাকে শপিংয়ে নিবেন? কিন্তু আমাকে তো কেউ নেয় না। আমি কত যেতে চাই কিন্তু কেউ নেয় না। আমি নিয়ে যাব তোমাকে। আমার অ্যাঞ্জেল যা চাইবে তাই হবে এখন থেকে। চল এখন নিচে গিয়ে নাস্তা করে নাও, তারপর যাব আমরা। আচ্ছা। আদিত্য নূরের হাত ধরে নিচে নিয়ে এলো। নূর রোজকার মতো নিচে বসতে চাইল, কিন্তু আদিত্য বসতে দিল না। সে বলল, এখন থেকে তুমি চেয়ারে বসে খাবে, নিচে বসে খেতে হবে না। কিন্তু আমি তো টেবিলে খেতে পারি না। তাতে কি হয়েছে? খেতে না পারলে আমি খাইয়ে তোমাকে। তবুও নিচে খাবে না তুমি? আদিত্য নূরকে চেয়ারে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিতে লাগল। তা দেখে বাসার সার্ভেন্টরা বিস্ময়ে অজ্ঞান হওয়ার জো। এমন একটা দৃশ্য কোনোদিন দেখার ছিল তা জীবনেও কল্পনা করেনি তারা। তবে জমিলা আর বিহান খুশি হল তা দেখে। আদিত্য ফাইনালি ওর আপনজন পেয়ে গেছে, এটাই খুশির কারণ। রাজধানীর বিলাসবহুল এক শপিং মলে এসেছে আদিত্য নূরকে নিয়ে। সাথে আবির আর বিহানও এসেছে। যদিও বিহান আসতে চায়নি, আবির ওকে জোর করেই টেনে এনেছে, এই বলে যে, আয় তোকে একটু চুড়ি মালা কিনে দেই। আদিত্য নূরের হাত ধরে রেখেছে নিজের হাতের মাঝে। নূর তো বিস্ময়ে হতভাগ। শপিং মলের চাকচমক দেখেই চোখে ধাঁধা লেগে গেছে তার। বিস্ময় ভরা নজরে চারপাশে তাকিয়ে দেখছে সে। আদিত্য নূরের হাত ধরে সামনের সিঁড়ি লিফটের দিকে এগিয়ে গেল। সেটা দেখে নূর আরও বিস্ময় আবিষ্কার করল। সিঁড়ি একা একাই চলছে। কি অদ্ভুত ব্যাপার! আদিত্য নূরকে নিয়ে সিঁড়িতে পা দিতে নিলেই নূর ভয় পেয়ে বলল, না না, আমি এটাতে উঠব না। এটাতে চান্দু মিয়ার নানির ভূত আছে। দেখেন না, একা একাই চলছে। আমাদের গ্রামে চান্দু মিয়ার নানির ভূত রাতের বেলা একা একাই নৌকা চালাত। সেই ভূত এখানেও চলে আসছে। ড্রামাবাজ আবির তখন আতঙ্কিত হওয়ার ভঙ্গিতে বলে উঠল, ও মাই খাট, ভূত! আদি, তুই আমারে ভূতের মলে নিয়া এলি? এই ছিল তোর মনে? না হয় মাঝে মধ্যে ওই একটু আধটু তোর পকেট মাইরা খাইতাম, তাই বলে এভাবে বদলা নিবি তুই? এমনটা করতে পারলি? দুঃখে কলিজায় ডায়রিয়া হয়ে যাচ্ছে আমার। বিহান পাশ থেকে বলে উঠল, আরে ছমছা কিছের? ভূতনীদের সাথে ইচ্ছেমতো প্রেম পীড়িতির আছর বছাবি?
তোরে পাইয়া ভূতনি বাছিও খুচি হইয়া যাইবগা। এমতেও তোর লাইগা ভূতনি গোষ্ঠী ঠিক আছে। খাপে খাপ মাইঙ্কার বাপ। এদের কথায় আদিত্য বিরক্ত হয়ে বলল, চুপ করবি তোরা, যেখানে সেখানে শুরু হয়ে যাস। তারপর নূরের উদ্দেশ্যে বলল, ভয় নেই অ্যাঞ্জেল, এখানে কোনো ভূত টুত নেই। এটা একটা মেশিন শুধু। আমি আছি না, আসো আমার সাথে, ভয় পেও না। নূর তাও ভয় পাচ্ছে। আদিত্য এক হাতে নূরকে জড়িয়ে ধরে বলল, ভয় নেই, এসো আমার সাথে। নূরকে ধরে সিঁড়িতে পা রাখল আদিত্য। নূর ভয় আদিত্যকে শক্ত করে করে আছে। আদিত্যর শার্ট খামচে ধরেছে সে। আদিত্য নূরের ভয় কমাতে বলল, দেখ কিছু হচ্ছে না, এই উঠে যাচ্ছি আমরা। নূরের ভয় যেন ধীরে ধীরে কমে এলো। এখন সে এটাতে ভীষণ একটা কৌতূহলী হয়ে উঠল। অবাক হয়ে দেখল কিভাবে একা একাই উপরে উঠে যাচ্ছে। সিঁড়ির শেষ মাথায় গিয়ে নামতেই আদিত্য বলল, দেখেছ, কিছুই হয়নি আমাদের, এটা শুধু একটা মেশিন। নূর যেন ভীষণ রকম উৎসুক হল। সে বলল, আমরা আবার একটু উঠি এটাতে। এখন? পরে আবার নামার সময় উঠব তো। আমি এখনই উঠতে চাই। উঠি না। আচ্ছা বাবা, ঠিক আছে চলো। আদিত্য নূরকে নিয়ে আবারও সিঁড়িতে উঠল। এবার আর ভয় পেল না নূর। আদিত্যকেও এবার আর ধরল না সে, বরং উল্টো বিস্ময়কর খুশি হচ্ছে সে। এভাবে একবার নেমে আবারও উঠল ওরা। নূর এবার খুশি মনে হাতে তালি বাজিয়ে সিঁড়ির উপর লাফাতে লাগল। উপরে উঠে আবারও জেদ ধরল সিঁড়িতে ওঠার। আদিত্য পড়ে গেল এক বিপাকে। এই মেয়ে তো এখানেই সারাদিন কাটিয়ে দিবে। নূর এবার একাই উঠে পড়ল। মহা আনন্দে বারবার উঠছে আর নামছে সে। আদিত্য বেচারা করুণ মুখ করে দাঁড়িয়ে আছে। আবির বিহানের উদ্দেশ্যে বলল, যা একখান বালিশ নিয়ে আয়। ভাবির সিঁড়ি বিলাস করার মাঝে এক ঘুম হয়েই যাবে মনে হচ্ছে। নূর এবার উপরে আসলে আদিত্য তাকে ধরে আটকে নিয়ে আদুরে সুরে বলল, নূর, মাই অ্যাঞ্জেল, অনেক মজা করেছ। এখন একটু শপিং করে নেই প্লিজ। দরকার হলে এই সিঁড়ি আমি বাসায় লাগিয়ে দিব। তুমি সারাদিন চড়ে বেরিও কেমন? এখন চলো দয়া করে। সত্যি? সত্যি? আচ্ছা চলো তাহলে। হাফ ছেড়ে বাঁচল বেচারা আদিত্য। নূরকে নিয়ে অনেক কেনাকাটা করল আদিত্য। আবির আর বিহানও টুকটাক ঘুরে দেখছে। আবির তো শপিংয়ের চেয়ে বেশি সুন্দরী মেয়েদের চেকিংয়ে ব্যস্ত। শপিংয়ের শেষে নূরকে নিয়ে সবাই ফুড কর্নারে বসল। হঠাৎ আদিত্যর একটা জরুরি ফোন আসল। নেটওয়ার্ক না পাওয়ায় আদিত্য একটু উঠে গিয়ে অন্যদিকে গিয়ে কথা বলতে লাগল। নূর জুস খাচ্ছিল। তখনই ওর চোখে আবারও একটা বিস্ময়কর বস্তু পড়ে। এবারের বিস্ময়টা যেন আরো বিশাল। নূর দেখল সামনের ছোট্ট একটা ঘরের মধ্যে মানুষ ঢুকছে, তবে বের হচ্ছে অন্য মানুষ হয়ে। এটা দেখে তো নূর আশ্চর্যান্বিত হয়ে গেল পুরো। নূর বিষয়টার ব্যাখ্যা জানতে পাশের আবিরকে বলল, আচ্ছা, ওই ঘরটাতে মানুষ ঢোকার পর অন্য মানুষ হয়ে যাচ্ছে কেমন করে? আবির বুঝল নূর লিফটের কথা বলছে। যেখানে একজন যাচ্ছে তো আরেকজন আসছে। আবির ভাবল একটু মজা করা যাক নূরের সাথে। সে নূরকে বলল, আরে এটার কথা জানো না ভাবি?
এটা একটা ভয়ানক জাদুর ঘর। এখানে মানুষ ঢুকলে বের হয় অন্য মানুষ হয়ে। নূর বিস্ময় শঙ্কিত হয়ে বলল, বলো কি? হঠাৎ দেখল আদিত্য ওই লিফটে ঢুকছে। তাকে লিফটে ঢুকতে দেখে আটকে উঠল নূর। সে আতঙ্কিত কণ্ঠে বলল, আরে আরে, হিরো ঢুকে গেল তো ওর মাঝে। হিরো! বলতে বলতে নূর দৌড়ে গেল লিফটের সামনে আদিত্যকে বাঁচাতে। কিন্তু ততক্ষণে লিফটের দরজা বন্ধ হয়ে গেছে। নূর ভীষণ ভয় পেয়ে গেল। আবিরদের উদ্দেশ্যে বলল, এখন হিরোর কি হবে? আবির বলল, কি আর হবে? হিরো এখন জিরো হয়ে বের হবে। মানে অন্য কেউ হয়ে বের হবে। দেখো এখনই বের হবে। পরপরই লিফট খুলতেই অন্য একটা লোক বেরিয়ে এলো। লোকটা বের হতেই নূর তার হাত ধরে ফেলল। চিন্তাগ্রস্ত কণ্ঠে বলল, হিরো, এটা কি হয়ে গেল? এত কালো হয়ে গেলে কিভাবে তুমি? হিরো থেকে পুরো ডিপজল হয়ে গেছ। এখন কি হবে? কিভাবে ঠিক হবে তুমি? লোকটা ভ্যাবাচেকা খেয়ে গেল পুরো। হতভম্ব কণ্ঠে বলল, আরে ম্যাডাম, কি বলছেন এসব? আমার আবার কি হয়েছে? আর আমাকে কেন ধরে রেখেছেন? ছাড়ুন। আবির নূরের কানে কানে বলল। চেহারা পাল্টানোর সাথে সাথে আচার আচরণও পাল্টে যায় ভাবি। দেখো না, আমাদের চিনছেই না। নূর গভীর চিন্তাগ্রস্ত কণ্ঠে বলল, ও তাই। তাহলে এখন কি করব? কিভাবে ঠিক করব হিরোকে? আরে ওইয়ে দেখ, সামনে একটা দোকান, ওখানে পুরান মালের বদলে নতুন মাল দেয়। ওখানে গিয়ে বলো এটাকে নিয়ে তোমার ব্র্যান্ড নিউ নতুন হিরোকে দিতে। তাই? আচ্ছা, নিয়ে যাচ্ছি তাহলে। বলেই নূর লোকটাকে ওই দোকানের দিকে টেনে নিয়ে যেতে লাগল। লোকটা যেন পুরো হতবিহ্বল এদের কাজকর্মে। সে নূরের কাছ থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বিভ্রান্ত মুখে বলল, আরে হচ্ছেটা কি এসব? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়ুন বলছি। নূর এই পর্যায়ে আবির আর বিহানকে বলল, আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? হিরোকে শক্ত করে ধরো, ছুটে যাবে তো। আবির লোকটাকে ধরে রাখল যাতে ছুটতে না পারে। বিহান আবিরের উদ্দেশ্যে বলল, কি করছিস এসব? আরে চিল করো না, একটু মজা করতে দে। তুই ধর ভালো করে। আবির আর বিহান মিলে লোকটাকে দুই পাশ থেকে শক্ত করে ধরল। বেচারা লোকটা এবার ভয়ই পেয়ে গেল। আতঙ্কিত কণ্ঠে বলল, কি করছেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? দেখুন, ছেড়ে দিন আমাকে প্লিজ। আমার গার্লফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে। প্লিজ ছাড়ুন। আবির লোকটাকে বেধরম একটা ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। আর একটা কথাও বললে একদম এই দোতলা থেকে ছুঁড়ে মারব। প্রথমত, আমি এখনো বেঁচে থাকতে তোর কিভাবে গার্লফ্রেন্ড হতে পারে? এখন তো তোর পোস্টমর্টম করেই ছাড়ব। ওরা ধরাধরি করে লোকটাকে সেই দোকানে নিয়ে এলো। দোকানের সেলসম্যানের উদ্দেশ্যে নূর বলল, আমাকে এই পুরান মালটার বদলে নতুন হিরো দিন। সেলসম্যান বেচারা তোবদা খেয়ে গেল। সে বুঝতেই পারল না নূর কি বলছে। সেলসম্যান বলল, ম্যাম, কি বলছেন এসব? হিরো দিব মানে? এখানে পুরান ডিফেক্টিভ মালের বদলে নতুন মাল দেওয়া হয়। নূর ডিফেক্টিভ ওয়ার্ডটার অর্থ বুঝতে না পেরে আবিরকে জিজ্ঞেস করল, ডিফেক্টিভ মানে কি? আবির বলল,
ভাবি ডিফেক্টিভ মানে নষ্ট বা ভেঙে চুরে গেছে এমন। ও ও তার মানে এই বদলানো হিরোটাকেও আমাদের ভাঙতে হবে। তাহলে উনি নতুন হিরো দিবে, উনাকে তাহলে ভাঙো একটু। আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, ওর হাতটা ভেঙে ফেলি। নূর বলল। আরে নানা, হাত ভাঙলে সূচু করবে কি দিয়ে? হ্যাঁ তাও ঠিক, তাহলে ওর পা ভাঙ্গি। পা ভাঙলে কুতকুত কিভাবে খেলবে? তাহলে কি ভাঙবো ভাবি? এক কাজ করি, টস করি আমরা, যেটা উঠবে সেটা ভাঙব। বাহ ভাবি বাহ, এত বুদ্ধি নিয়ে ঘুমান কিভাবে? এদের এসব কথাবার্তায় বেচারা লোকটার হার্ট অ্যাটাক হওয়ার জো। বেচার এবার কাদো কাদো করুণ সুরে বলল, কি বলছেন এসব আপনারা? আমাকে কি প্লাস্টিকের বদনা পেয়েছেন? হাত ভাঙবেন, পা ভাঙবেন? দেখুন দয়া করে আমাকে ছেড়ে দিন প্লিজ। নূর এবার ধমকের সুরে বলল, এই একদম চুপ, দেখছ না লটারি করছি, একদম ডিস্টার্ব করবে না। লোকটা এবার কেঁদেই ফেলল এদের অত্যাচারে। তখনই হঠাৎ একটা মেয়ে এসে বলল, সোহেল, তুমি এখানে? আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি, আর তুমি এখানে অন্য মেয়ের সাথে ঘুরছ। নূর তখন মেয়েটির উদ্দেশ্যে বলল, আরে ও সোহেল না, আমার হিরো, আমার বিয়ে খেলার বর। এখন একটু বদলে গেছে তো, তাই পাল্টাতে এসেছি আমরা। মেয়েটি তেতে উঠে বলল, কি, তুমি বিয়েও করে ফেলেছ? ইউ চিটার, আজকের পর আর নিজের কুশ্রী চেহারা আমাকে দেখাবে না। বলেই মেয়েটি রাগে হনহন করে বেরিয়ে গেল। লোকটা তখন আরো জোরে জোরে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে লাগল। কাঁদতে কাঁদতে বলল, এত টাকা খরচ করে একটা গার্লফ্রেন্ড পটাইছিলাম, তাও চলে গেল। এসব নাটকের মাঝেই আদিত্য সেখানে এসে উপস্থিত হল। এসব দেখে ভ্রু কুঁচকে বলল, কি হচ্ছে এসব এখানে? তোরা এখানে কি করছিস? আদিত্যকে দেখে নূর খুশি হয়ে তার কাছে দৌড়ে গিয়ে বলল, আরে হিরো, তুমি তো দেখছি ঠিকই আছো। ঠিক আছি মানে? আমার আবার কি হবে? অবস্থা বেগতিক হবে বুঝতে পেরে আবির চিপাগলি খুঁজে পালানোর চেষ্টা করল। আদিত্য তা দেখেই বলে উঠল, এই দাঁড়া, এসব কাণ্ড তোরই তাই না? আবির তৎক্ষণাৎ দুনিয়ার সবচেয়ে ইনোসেন্ট মুখটা বানিয়ে ফেলল, যেন এইমাত্র ভূমিষ্ঠ হল পৃথিবীতে। ফিচেল হেসে বলল, কে আমি? আমি এসব করতে পারি নাকি? আমার তিন পুরুষও এমন কাজ করতে পারে না। তুইও না, ভোলা ভালা পাইয়া সবসময় খালি আমারে বকস। যা খেলমুই না আর। বলেই আবির নেকা ভঙ্গি করে অন্যদিকে চলে গেল। আদিত্য স্মিথ হেসে বলল, ড্রামাবাজ। নূর খুশি মনে আদিত্যকে বলল, ভালো হয়েছে তুমি এসেছ। তুমি আর যেও না ওই জাদুর ঘরে। আদিত্য মুচকি হেসে বলল, আমি আমার অ্যাঞ্জেলকে ছেড়ে কোথাও যাব না। আদিত্য নূরের হাত ধরে বেরিয়ে এলো দোকান থেকে। শপিং শেষে ফিরতে নিলেই হঠাৎ নূর কাউকে দেখে উৎসুক কণ্ঠে ডেকে উঠল, আরে ঝুমু। নূরের ডাকে আদিত্য কৌতূহলী হয়ে তাকালো নূরের তাকানো বরাবর। দেখল সামনে একটা সেলসগার্লকে ডাকছে ও। আদিত্য প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে বলল, তুমি চিনো ওকে? নূর বলল, আরে ও ঝুমু, আমার বোন। নূর দৌড়ে এগিয়ে গেল মেয়েটার দিকে। আদিত্যও গেল ওর সাথে। নূর মেয়েটির কাছে এসে বলল,
আরে ঝুমু, তুই এখানে। নূরের ডাকে মেয়েটি এবার ফিরে তাকালো। নূরকে দেখে তারও চোখে মুখে বিস্ময়ে। সে বিস্মিত চোখে তাকিয়ে বলল, পাগলি, তুই এখানে কি করছিস? আদিত্যর ভীষণ রাগ হলো নূরকে এভাবে পাগলি বলে ডাকায়। নূর খুশি মনে বলল, আরে আমি তো এখানে হিরোর সাথে এসেছি। এই হিরো, আমার বিয়ে খেলার বর। নূরের কথায় ঝুমুর হতবাক চোখে তাকালো আদিত্যের দিকে। কিছুক্ষণ তাকিয়ে দেখল, যেন কোনো অবিশ্বাস্য কিছু দেখছে সে। তারপর বলল, আপনি কি সত্যিই পাগলির হাসবেন্ড? আদিত্য চোয়াল শক্ত করে বলল, ফার্স্ট অফ অল, ওর একটা নাম আছে। সেই নাম ধরেই ডাকবেন। এক্সুয়ালি নামও না, আই থিংক আপনি ওর ছোট বোন। তাই আপু বলে ডাকবেন। একবার বললাম, বারবার বলবো না। আর হ্যাঁ, আমি নূরের হাসবেন্ড সাদমান শাহরিয়ার আদিত্য। ঝুমুরের মুখে কেমন মুখে কেমন কালো ছায়া ছেয়ে গেল। কারণ সে বুঝতে পারল সেদিন এই লোকটার সাথেই তার বিয়ে হওয়ার কথা ছিল, যে এখন ওর বোনের হাসবেন্ড হয়েছে। ঝুমুর কিছুটা কালো মুখ করেই বলল, সরি, আসলে সেদিন। ঝুমুরের কথার মাঝেই থামিয়ে দিয়ে বলল, দ্যাট ডাজেন্ট ম্যাটার টু মি। ইনফ্যাক্ট দ্যাটস দ্য বেস্ট থিং হ্যাপেন্ড ইন মাই লাইফ। ঝুমুরের মুখটা যেন আরো বেশি কালো হয়ে গেল। নূর বলল, এই ঝুমুর, চলো না আমাদের সাথে, আমাদের অনেক বড় বাড়ি, তোকে দেখাবো, চল। আদিত্য নূরের উদ্দেশ্যে বলল, নূর, উনি এখানে চাকরি করছেন, এভাবে হঠাৎ করে যেতে পারবেন না, অন্য সময় আসবে। আদিত্য বিহানকে ডেকে বলল, বিহান, উনাকে আমাদের বাসার ঠিকানাটা দিয়ে দাও, সময় করে আসবে নূরের সাথে দেখা করতে। এরপর নূরের হাত ধরে বলল, অ্যাঞ্জেল, চলো, এখন আমাদের যেতে হবে। নূর যেতে যেতে ঝুমুরের উদ্দেশ্যে বলল, আমাদের বাড়িতে আসিস ঝুমু? হ্যাঁ, অনেক মজা হবে। ঝুমুর জোরপূর্বক হাসল শুধু। আদিত্য নূরকে চলে গেল। ঝুমুর চেয়ে রইল তাদের যাওয়ার পানে। দেখল আদিত্য ওদের সেই পাগলিকে কেমন রাজরানীর মতন মাথায় করে রেখেছে। তাদের পেছনে দুজন বডিগার্ড একগাদা শপিংয়ের ব্যাগ উঠিয়ে নিয়ে যাচ্ছে। খুশির ঝলক নূরের চোখে মুখে। এটা তো হয়তো তারও হতো, যদি না সে ভুল ডিসিশন নিত। দেখতে দেখতে প্রায় মাস পেরুতে চলল আদিত্য নূরের বিবাহিত সময়কালের। নূরের আবহে আদিত্যর ভুবন রংধনুর 7 রঙের চেয়েও রঙিন। তার আধারে ঘেরা একাকিত্ব জীবনে যেন নূরময় আলোয় আলোকিত হয়ে গেছে। প্রশান্তিময় আবেশে ভরে উঠেছে আনাচকানাচ। আগে এই বাড়িটা শুধু একটা কংক্রিটের ইমারত, বই আর কিছুই ছিল না। তবে এখন এটা সুখের বাড়িধারা হয়েছে। সারাদিনের কর্মব্যস্ততা শেষে যখন আদিত্য বাসায় ফিরে নূরের হাসিমাখা নিষ্পাপ মুখখানা দেখে, তখন আকাশ ভেঙে যেন তার উপর প্রশান্তির শীতল বর্ষণ হয়। জীবন বুঝি এতদিনে জীবিত মনে হচ্ছে তার। অন্যদিকে নূরও এই কয়দিনে আদিত্যর সাথে পুরোপুরি মিশে গেছে। আদিত্য এখন সবচেয়ে পছন্দের ব্যক্তিতে সামিল হয়ে গেছে। হবেই না বা কেন? আদিত্যের অসামান্য যত্ন আর ভালোবাসায় নূর কিভাবেই বা তাকে পছন্দ না করে থাকতে পারে।
এখন তো আদিত্যকে ছাড়া ভালোই লাগে না। সে যতক্ষণ অফিসে থাকে ততক্ষণ নূরের সময় কাটে না। যদিও আদিত্য প্রতি ৩০ মিনিট পরপরই ফোনে কথা বলে নূরের সাথে। নূরের জন্য আলাদা ফোন কিনে দিয়েছে সে। কিভাবে ফোন করতে হয় সেটাও শিখিয়ে দিয়েছে। আর নূরও সেটা পেয়ে একটু পরপরই আদিত্যকে ফোন করে। আদিত্য হাজার ব্যস্ত হলেও নূরের ফোন কখনোই মিস করে না সে। নূর ফোন করে দুনিয়ার হাবিজাবি প্যাচাল পারবে আর আদিত্য হবে তার একমাত্র অনুগত শ্রোতা। এভাবেই কাটছে তাদের খুশিময় প্রহরগুলো। অফিস থেকে মাত্র ফিরেছে আদিত্য। গাড়ি পার্ক করে দ্রুত বাসার দরজার দিকে এগুলো সে। আজকাল যত দ্রুত সম্ভব সে বাসায় চলে আসে। প্রাণভরটাকে বেশিক্ষণ না দেখে যে মন ব্যাকুল হয় তার। তাই তো যত জলদি পারে কাজ শেষ করে চলে আসে সে। আর আসার সময় রোজ নূরের জন্য কিছু না কিছু গিফট নিয়ে আসে। সেটা পেয়ে নূরের মুখে খুশি ভাসে, সেটাই আদিত্যর সর্বোচ্চ উপার্জন। সাথে বোনাস হিসেবে নূরের কাছ থেকে রিটার্ন গিফটও পেয়ে যায় সে। নূর এখন সেটা নিজে থেকেই দেয়। আজও তাই নূরের জন্য কিছু নিয়ে এসেছে আদিত্য। দরজায় এসে বেল বাজালে একটু পর জমিলা এসে দরজা খুলে দিল। জমিলাকে দেখে হালকা বিভ্রান্ত চোখে তাকালো আদিত্য। কারণ রোজ এই টাইমে নূর নিজেই দৌড়ে আসে। আদিত্যের গাড়ির হর্ন শুনলেই সে দৌড়ে আসে দরজার কাছে। কিন্তু আজ তাকে না দেখে একটু কপাল কুঁচকালো আদিত্যের। জমিলাকে জিজ্ঞেস করল, নূর কোথায়? বৌনি তো রুমেই আছে। দুপুরের পর থেকে আর বের হয়নি। একবার গিয়ে দেখলাম শুয়ে আছে, তাই আর ডিস্টার্ব করিনি। আদিত্যের কপালে চিন্তার ভাঁজ পড়ল। হালকা উদ্বেগী স্বরে সে বলল, এখনো শুয়ে আছে? শরীর খারাপ করেনি তো? আচ্ছা, আমি দেখছি। আদিত্য দ্রুত পায়ে নিজের রুমের দিকে এগুল। তবে রুমে ঢুকে নূরকে কোথাও দেখতে পেল না। ওয়াশরুমেও নেই। ব্যালকনির দিকে যেতে যেতে আদিত্য নূরের নাম ধরে ডাকতে ডাকতে বলতে লাগল, নূর, মাই অ্যাঞ্জেল, কোথায় আমার পরীটা? দেখ তোমার জন্য কি এনেছি। কিন্তু ব্যালকনিতেও নূরকে না দেখে আদিত্যের উদ্বেগের মাত্রা বাড়ল। সে রুমের ভেতর এসে দরজার দিকে যেতে লাগল নূরকে খুঁজতে। হঠাৎ গুনগুন করে হালকা কান্নার সুর কানে এলো আদিত্যের। পা থেমে গেল আদিত্যের। এদিক ওদিক তাকিয়ে সে এই সুরের উৎস খুঁজতে লাগল। তার মনে হল কাবার্ডের কোণা থেকে আসছে শব্দ। আদিত্য সেদিকে এগিয়ে গেল। কাবার্ডের কোণায় নজর যেতেই আটকে উঠল সে। শরীরে সমস্ত লোমকূপ দাঁড়িয়ে গেল তার আতঙ্কে। কাবার্ডের কোণায় নূর জড়সড় হয়ে বসে আছে। কাঁদছে আর কাবার্ডের সাথে নিজের মাথা নিজেই ঠোকাচ্ছে। মাথা বাড়ি খেতে খেতে কপাল ফেটে রক্ত বের হয়ে গেছে। তবুও বাড়ি দিয়েই যাচ্ছে সে। নূরের এমন ভয়ানক দৃশ্য দেখে আদিত্যর হৃৎপিণ্ড কেঁপে উঠল। যেন জীবনের সবচেয়ে ভয়াবহ দৃশ্য দেখছে। নূরের জন্য আনা গিফটটা ঠাস করে পড়ে গেল হাত থেকে। আতঙ্কিত কণ্ঠে আদিত্য উত্তেজিত হয়ে উচ্চস্বরে নূরর বলে এক ছুটে গিয়ে বসল নূরের সামনে। দুই হাতে নূরের মাথাটা ধরে কম্পিত, আতঙ্কিত কণ্ঠে বলল, নূর, সোনা আমার, কি হয়েছে তোমার? এমন করছো কেন? নূরের কানে আদিত্যর কথা পৌঁছালো বলে মনে হল না। সে আদিত্যর হাত সরিয়ে দিয়ে আবারও একই কাজ করতে লাগল আর দাঁত কিরমিরিয়ে কাঁদতে লাগল। আদিত্য আবারও নূরকে সরিয়ে এনে শক্ত করে মাথাটা ধরে করুণ সুরে বলল, এই কলিজাটা, প্লিজ এমন করিস না।
কি হয়েছে বল না আমাকে, কেন এমন করছিস? আদিত্য জলদি পকেট থেকে রুমাল বের করে নূরের কপালের রক্ত মুছে দিতে দিতে বলল, ইসস, কত রক্ত বের হচ্ছে, কি অবস্থা করে ফেলেছে, কি করব আমি এখন? নূর হঠাৎ আদিত্যকে দুই হাতে সজোরে ধাক্কা মেরে সরিয়ে দিল। তারপর আবারও একই কাজ করতে লাগল। নূরের অস্বাভাবিক আচরণে আদিত্যর অন্তরাত্মা কাঁপছে। তার মিষ্টি মাছুম অ্যাঞ্জেলটার হঠাৎ কি হয়ে গেল? আদিত্য আবারও নূরকে আটকাল। এবার নূরকে ওখান থেকে সরিয়ে এনে দুই হাতে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে রাখল। বেদনার্ত কণ্ঠে বলল, লক্ষ্মী সোনা আমার, আমার কথা শোনো, এমন করো না। তোমার হিরোকে বলো কি হয়েছে তোমার, এমন কেন করছো? নূর যেন কোনো কিছু শোনা বোঝার অবস্থাতে নেই। সে কেমন অস্বাভাবিকভাবে দাঁত কিরমির কাঁদছে আর আদিত্যর কাছ থেকে নিজেকে ছাড়ানোর দুই হাতে ঢেলে সরিয়ে দিতে চাচ্ছে আদিত্যকে। তবে আদিত্য আর ছাড়ার ভুল করবে না। সে জোর খাটিয়ে শক্ত করে ধরে রেখে নূরের সাথে কথা বলার চেষ্টা করছে। নূর যখন জোর খাটিয়ে পারল না আদিত্যের সাথে, তখন সে নিজের শারীরিক যন্ত্রণার তোড়ে আদিত্যর বুকে সজোরে কামড় দিয়ে ধরল। সর্বশক্তি প্রয়োগ করে সবগুলো দাঁত গেঁথে দিল আদিত্যের বুকের চামড়ার ভেতর। ব্যথায় আদিত্যর মুখমণ্ডল লাল হয়ে উঠল। তবুও সে ছাড়ল না নূরকে। চোখ বুজে দাঁতে দাঁত চেপে সব সয়ে গেল সে। তার অ্যাঞ্জেলকে রক্ষা করতে এর চেয়ে হাজার লাখ গুণ বেশি ব্যথাও সইতে রাজি সে। কিন্তু অ্যাঞ্জেলটাকে এভাবে দেখতে রাজি না সে। ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে যেন তার। কতক্ষণ পর হঠাৎ আদিত্য খেয়াল করল নূরের শরীর কেমন ছেড়ে দিয়েছে। ঠাস করে চোখ খুলে তাকালো আদিত্য। দুই হাতে নূরের মাথাটা সামনে আনতেই দেখল নূরের অচেতন মাথাটা হেলে পড়ল হাতের মাঝে। আদিত্যর পুরো পৃথিবী যেন থমকে গেল মুহূর্তেই। পাথর হল চোখের নজর। আদিত্য কাপা কাপা হাতে নূরের গাল আলতো ঝাঁকিয়ে আতঙ্কিত গলায় বলল, নূর, মাই অ্যাঞ্জেল, তাকাও প্লিজ। এই অ্যাঞ্জেল, কথা বল না। ডোন্ট ডু দিস টু মি, প্লিজ। আদিত্য চিল্লিয়ে ডাকল, বিহান। কিছুক্ষণ পরই বিহান দৌড়ে এলো আদিত্যের রুমে। এসেই ওদের ওভাবে দেখে বলল, কি হইছে আদি? আদিত্য বিহানের দিকে তাকিয়ে করুণ ধরা গলায় বলল, বিহান, নূর, আমার নূর, দেখো না আমার অ্যাঞ্জেলটার কি হয়ে গেছে, কথা বলছে না কেন ও? বিহান আদিত্যর অবস্থা বুঝতে পেরে বলল, আদি চিন্তা করিস না, আমি অহনি ডাক্তার ডাকতাছি, কিচ্ছু হইব না ভাবির, একদম চিন্তা করিস না। ডাক্তার নূরের চেক আপ করছে, কপালে ব্যান্ডেজ করে দিয়েছে। আদিত্য নূরের মাথার পাশেই বসে আছে। কিছু সময়ের ব্যবধানেই কেমন রক্ত শূন্য ফ্যাকাশে হয়ে গেছে তার চেহারা। তার রঙিন ভুবন হঠাৎই বিবর্ণ হয়ে গেছে। তার হাসিখুশি প্রাণবন্ত নূরের এই অচেতন মুখটার চেয়ে বেশি ভয়ঙ্কর বুঝি আদিত্যর জন্য আর কিছুই নেই। তার সহ্যশক্তির বাহিরে এসব। চেক আপ শেষে আদিত্য জানতে চাইল কি হয়েছে নূরের। ডাক্তার বলল, দেখুন এখনই শিওর কিছু বলতে পারছি না, আগে উনার সম্পর্কে সবটা জানতে হবে আমাকে। আদিত্য তখন ডাক্তারকে নূর মানসিক ভারসাম্যহীন, নূরের সাথে কতদিন হলো সম্পর্ক তাপ জানালো সব। তা শুনে ডক্টর বলল, বুঝলাম, তাহলে বোধহয় উনার প্যানিক অ্যাটাক হয়েছিল। মাথায় তীব্র যন্ত্রণা হলে অনেক রোগীই এমন করে। আর আমার মতে এটা উনার সাথে আগেও ঘটেছে।
তবে উনার এক্সাক্টলি কি ধরনের ডিজিজ আছে, মানে কি কি সমস্যা তার সাথে, এগুলো জানতে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আপাতত আমি ইনজেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পরই জ্ঞান ফিরব। আপনি এক কাজ করুন, উনাকে নিয়ে হসপিটালে আসুন, তারপর ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যাবে সমস্যা কি। আর হ্যাঁ, উনার কোনো মেডিকেল কাগজপত্র থাকলে সেগুলোও নিয়ে এসেন, তাহলে বুঝতে সুবিধা হবে। জি ডক্টর, আমি কালই নিয়ে আসব ওকে। ডক্টর চলে যেতেই আদিত্য বিহানকে বলল, বিহান, নূরের বাড়িতে ফোন করে বল ওকে আগে যে ডাক্তার দেখিয়েছে সেসব রিপোর্ট যেন মেইলে পাঠিয়ে দেয়। বিহান ফোন দিল নূরের বাড়িতে। তাদের সাথে কথা শেষ করে আদিত্যকে বলল, আরে ওরা তো নাকি ভাবিরে কোনো ডাক্তারই দেখায় নাইকা, তাইলে কাগজপত্র কই থাইকা পাইব। রাগ হল ভীষণ আদিত্যর। কেমন লোক এরা, মেয়েকে আজ পর্যন্ত কোনো ডাক্তার দেখানো জরুরি মনে করেনি, তাও এমন অ্যাটাক জেনেও। তাদের কি বলবো, আমার নিজেরই তো নূরকে ডাক্তার কথা মাথায় আসেনি এখনো। হয়তো নূরের মাঝে ও কোনো কমতিই পায়নি, তাই নূর যেমন তেমনই সবার থেকে ভালো, তাই হয়তো ডাক্তারের কথা খেয়াল আসেনি ওর মাথায়। তবে এই ভুল আর করবে না সে। কালই নূরকে নিয়ে যাবে হসপিটালে, তাকে সুস্থ করে তুলবে সে। নূরের সামান্যতম কষ্টও সে রাখবে না। পুরোপুরি সুস্থ স্বাভাবিক করার চেষ্টা করবে সে। অন্ধকার রাস্তায় হাঁটছে হিয়া। গার্মেন্টস থেকে বের হতে হতে অনেক দেরি হয়ে গেছে আজ। ওভারটাইম করছিল সে। টাকার অনেক প্রয়োজন যে তার, না হলে বাবার হার্টের অপারেশন করাবে কিভাবে, সে ছাড়া আর কেই বা আছে। কিন্তু এই রাস্তাটা মোটেও ভালো না, যত মদখোর গাঁজাখোরদের আড্ডা হয় এই রাস্তার মোড়ে। তাই তো ভয় হচ্ছে হিয়ার। যদিও সে মুখে ওড়না পেঁচিয়ে মুখ ঢেকেই বের হয়, শুধু চোখ দেখা যায়। তবে মানুষ রূপী হায়নাদের কাছে সুরক্ষা পাওয়ার জন্য এই উপায় খুব একটা কার্যকারী না। এই সমাজে মেয়ে মানুষের স্বাধীনভাবে চলা যে খুব কঠিন, তা এই 2 বছরে খুব হাড়ে হাড়ে টের পেয়েছে হিয়া। ভয় ভয় খুব দ্রুত পা ফেলে রাস্তাটা পার হতে চাচ্ছে সে। বাসায় যাওয়ার জন্য যে এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তাও নেই, তাই এই রাস্তা দিয়েই যেতে হবে। মনে মনে দোয়া দরুদ পড়তে পড়তে দ্রুত পা ফেলে যেতে লাগল হিয়া। তবে শেষ পর্যন্ত শেষ রক্ষা হল না বুঝি। যে ভয় পাচ্ছিল সেটাই হল। 4-5টা বোখাটে মদখোরের চোখে পড়ে গেল হিয়া, রাস্তার পাশে আড্ডা দিচ্ছিল তারা। হিয়ার যাওয়া দেখে এগিয়ে আসতে নেয় ওর দিকে। নানানরকম কুরুচিপূর্ণ কথা বলতে থাকে। হিয়া ভয়ে আতকে ওঠে। মনে সাহস জুগিয়ে প্রায় দৌড়ের মতো করে হাঁটতে থাকে সে। তবে কাজ হয় না। বদমাইশগুলো তার পিছু নেয়, তাকে ধরতে উদ্যত হয়। নিজেকে বাঁচাতে এবার হিয়া ছুটে পালায়, প্রাণপণে দৌড়ায় নিজেকে রক্ষা করতে এই মানুষ রূপী নরপী সাজদের হাত থেকে। বদমাইশগুলোও দৌড়ায় হিয়াকে ধরতে। হিয়া জাম হাতে নিয়ে দৌড়াচ্ছে আর মনে মনে আল্লাহর কাছে দোয়া চাইছে তাকে যেন এই বিপদ থেকে রক্ষা করে। একবার পেছনে তাকিয়ে বদমাশগুলোকে দেখছে, আবার সামনে তাকিয়ে দৌড়াচ্ছে। এভাবে পেছনে তাকিয়ে দৌড়াতে গিয়ে হঠাৎ সামনে থেকে আসা কারো সাথে ধাক্কা খেলছে। মাথা গিয়ে ঠেকল সামনের ব্যক্তির বুকে আর হাত দুটো পড়ল আগন্তুকের 2 কাঁধে। হাঁপাতে হাঁপাতে ভয় জর্জরিত, ঘামে ভেজা মুখ আর লাল চোখ দুটো তুলে তাকালো উপরে। দেখতে পেল এক যুবকের প্রশ্নবিদ্ধ দৃষ্টি।
যা হঠাৎই কেমন বিস্ময় আর একাগ্রতায় পরিবর্তন হয়ে গেল। অপলক দৃষ্টি যেন। হিয়া ডুবতী নদীতে যেন বাঁচার এক টুকরো অবলম্বন আশা করল। হয়তো এই লোকটা তাকে বাঁচাতে পারে, এই ভাবনায় মনে একটুখানি আশার উন্মোচন হল। হিয়া হাঁপাতে হাঁপাতে করুণ মিনতির সুরে বলল, প্লিজ বাঁচান আমাকে। ওই বদমাশগুলো আমার ক্ষতি করতে চায়। প্লিজ দয়া করে সাহায্য করুন আমার। হিয়ার কথায় বিহানের ঘোর কাটল। আদিত্যের দেওয়া একটা কাজে এদিকে এসেছিল বিহান। রাস্তায় হঠাৎ মেয়েটির সাথে এভাবে ধাক্কা লাগায় প্রথমে অনেকটা অপ্রস্তুত হয়ে যায় সে। বিহান মেয়েলি ব্যাপারে অনেকটা সায় স্বভাবের। মেয়েদের থেকে সবসময় 10 হাত দূরেই থাকে। তাই এভাবে একটা মেয়ের সাথে হঠাৎ ধাক্কা সে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে। তবে মেয়েটা যখন দৃষ্টি তুলে তাকালো তার পানে, তখন ওই চোখের অতলে যেন সহসাই ডুবে গেল সে। ভুলে গেল সকল ক্রিয়াকলাপ। ওই ডাগরডোগর আঁখি, ভয়ার্ত চাহনি, ভেজা চোখের পাপড়িগুলো সব যেন প্রমত্ত সিন্ধু। বিহান হুঁশ হারা হয় সহসা। অজানা কোনো অনুভূতির নাড়া লাগে তার ঘুমন্ত হৃদয়ের দুয়ারে। তবে মেয়েটির কথায় ঘোর কাটে তার। রূপ, কপাল কুঁচকে ঘাড় বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটির পেছনে ছুটে আসা লোকগুলোর দিকে তাকায় সে। বুঝতে পারে ঘটনার সারমর্ম। বদমাশগুলো ততক্ষণে হিয়ার পেছনে এসে দাঁড়িয়ে গেছে। একজন বিহানের উদ্দেশ্যে বলল, ওই ছ্যামরা, বাঁচতে চাইলে মেয়েটাকে রেখে যা ফুট এখান থেকে, না হলে ফালতু হাত পা ভাঙা যাবে। বিহান যেন চরম একটা মজাদার কৌতুক শুনল এইমাত্র। হাসতে মন চাইল খুব করে। তবে আপাতত নিজের হাসি দমিয়ে রেখে মুখে অসহায় একটা ভাব আনল। নরম গলায় বলল, না না ভাইয়েরা, আমারে মাইরেন না। আর উনার লগেও কিছু কইরেন না। দেহেন ভাইয়েরা, এইটা করন ঠিক না, এইটা ভালা কাজ না। বেচারিরে যাইতে দেন। বলতে বলতে হিয়াকে পাশ কাটিয়ে ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ালো বিহান। বিহানের কথায় ছেলেগুলো হো হো করে হাসতে লাগল। বিহান তখন হিয়ার অগোচরে প্যান্টের দুই পাশে গুজে রাখা পিস্তলের কিছু অংশ বের করে দেখালো ছেলেগুলোকে। হাসি মুহূর্তেই থেমে গেল তাদের। ভয় ছেয়ে গেল সবার চোখে। বিহান চোখের ইশারায় বলল যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে। ছেলেগুলোও নিজেদের জানের ভয় পালালো ওখান থেকে। হিয়া কিছুটা অবাক হলেও আপাতত তার মান রক্ষা পেয়েছে এটাতেই জানে পানি এলো তার। হিয়া বিহানের সামনে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, কি বলে ধন্যবাদ দেব জানা নেই। আপনি আজ প্রাণে বাঁচালেন। বিহান বলল, আরে নানা, আমি কি করলাম? আসলে উনারা নিজেদের ভুল বুঝতে পেরেছে তো তাই নিজে থেকেই চলে গেছে। সে যাই হোক, হয়েছে তো আপনার কারণেই। আমার জন্য তো আপনিই আজকে আমার রক্ষাকারী। আপনার এই উপকার আমি কখনো ভুলব না। বিহান অপলক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, কখনো ভোলার দরকারও নেই। এই উছিলায় না হয় আমাকেও মনে করবেন। তারপর বলল, আচ্ছা চলুন, আপনাকে আপনার বাছা পর্যন্ত পৌঁছে দিচ্ছি। এদের কোনো ভরসা নাইক্কা। জি। দুজন পাশাপাশি হাঁটতে লাগল। বিহানের খুব ইচ্ছে করছে আবারও মেয়েটির চোখ দুটোকে দেখতে। কিন্তু এভাবে সরাসরি তাকানোটাও শোভনীয় না। হাঁটতে হাঁটতে বিহান বলল, আমার নাম বিহান। মেয়েটিও আস্তে করে বলল, আমার নাম হিয়া। গার্মেন্টসে চাকুরি করি। মেয়েটির কণ্ঠ সুন্দর।
কেমন নতুন এক আবহ কাজ করছে বিহানের মাঝে, যা আগে কখনো হয়নি। কিছুক্ষণের মধ্যেই ওরা হিয়ার বাড়ির সামনে চলে। হিয়া বলল, আমার বাসা চলে এসেছি। আবারও অনেক ধন্যবাদ আপনাকে। আসি এখন। বিহানের খুব বলতে ইচ্ছে হলো আবার কি কখনো দেখা করতে পারব, তবে তা আর বলা হলো না। হিয়া চলে গেল বাসার ভেতর। বিহান তাকিয়ে রইল সে পানে। এ কোনো মায়া টানে জোড়াল সে। এসব তো তার জন্য না, তবে কেন এ মোহ এলো তার জীবনে? নূরকে নিয়ে হসপিটালে এসেছে আদিত্য। ডাক্তারের দেওয়া পরীক্ষা নিরীক্ষাগুলো করিয়েছে। এখন রিপোর্ট দেখছে ডক্টর। আদিত্য চিন্তিত, ভারাক্রান্ত মুখে বসে আছে। ভয় হচ্ছে তার অ্যাঞ্জেলের রিপোর্টে যেন খারাপ কিছু না আসে। নূর পাশেই বসে আছে। অবুঝ নূরের মাঝে নেই কোনো চিন্তা ভাবনার ছাপ। সে তো চঞ্চল, উৎসুক নয়নে এদিক ওদিক দেখতে ব্যস্ত। টেবিলের উপর রাখা ডক্টরি ইকুইপমেন্টগুলো নাড়াচাড়া করে দেখছে। ডক্টর রিপোর্ট দেখে আদিত্যর উদ্দেশ্যে বলল, মি আদিত্য, আপনার সাথে একা কথা বলতে হবে একটু। আদিত্য মাথা নেড়ে নূরকে বাইরে নিয়ে এলো। বাইরে বিহান আর আবির ছিল। আদিত্য ওদের বলল নূরকে দেখে রাখতে। নূরকে ওদের কাছে রেখে আদিত্য ভেতরে এলো। ডক্টর তখন আদিত্যের উদ্দেশ্যে বলল, রিপোর্ট দেখে যা বুঝলাম মিসেস নূরের সমস্যা অনেক দিনের। আর কোনো চিকিৎসা না পাওয়ায় তার সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে। এই অ্যাটাকগুলো এ কারণেই হচ্ছে। আসলে যখন মাথায় তীব্র যন্ত্রণা হয় তখন পেশেন্ট সইতে পারে না। যন্ত্রণায় হুঁশ হারিয়ে ফেলে। তখন ওমন নিজের মাথা নিজেই বাড়ি দেয়। আদিত্য ভীতিকর কণ্ঠে বলল, ডক্টর, ওর এই সমস্যা কিভাবে ঠিক হবে? ওকে ওই যন্ত্রণা পেতে আর দেখতে চাই না আমি। প্লিজ ওকে ওই যন্ত্রণা থেকে বাঁচান। আপনি বললে দরকার হলে পৃথিবীর যে ডক্টরের কাছে গেলে এর চিকিৎসা পাওয়া যাবে সেখানেই নিয়ে যাব আমি ওকে। রিল্যাক্স মি আদিত্য, অন্য কোথাও যেতে হবে না আপনাকে। দেশেই এখন উন্নত চিকিৎসার ব্যবস্থা আছে। আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাওয়ান। তবে রোগ যেহেতু পুরান তাই সারতেও অনেকটা সময় লাগবে। সময় নিলেও আশা করি ঠিক হয়ে যাবেন উনি। আর সাথে সপ্তাহে একদিন করে উনাকে থেরাপি দেওয়াতে নিয়ে আসবেন। আজ থেকেই শুরু করুন থেরাপি। আশা করি ধীরে ধীরে পুরোপুরি সুস্থ স্বাভাবিক হয়ে যাবেন উনি। ওকে ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আমি আজই থেরাপি দিয়ে নিয়ে যাব। আদিত্য বাইরে এসে নূরকে থেরাপির জন্য নিয়ে গেল। ওরা যেতেই আবির বিহানের উদ্দেশ্যে বলল, ধুরর, একটাও সুন্দর ডাক্তারনি পাইলাম না যে আমার অসুখের চিকিৎসা করবে। বিহান জবাবে বলল, ক্যালা, তোর আবার কি হইছে? মগজে কৃমি হইছে নাকি কিডনিতে আমাছা হইছে? আবির অ্যাটিটিউড দেখিয়ে বলল, ছা ছা, এইসব ইয়াক মার্কা রোগ তোর মতো আবুলগো হয়। আমার তো সিঙ্গেলেরিয়া রোগ হয়েছে, খুবই মারাত্মক পর্যায়ে চলে গেছে। জলদি চিকিৎসা না পাইলে মারা জামুগা। এইডা আবার কি রোগ? মদনলাল পাগলের গবেষণাগার থাইকা নতুন উৎপন্ন করছছ এই রোগ। এটা আবির দ্য গ্রেট সায়েন্টিস্টের আবিষ্কৃত রোগ। আসলে আমি সিঙ্গেল থাকলেই এই রোগ প্রাদুর্ভাব ঘটে। মারাত্মক অসুস্থ হয়ে যাই আমি। গত রাত ঠিক একটার পরপরই ঠাস করে সিঙ্গেল হয়ে গেলাম আমি, বুঝলি? আর সাথে সাথে শুরু হলো আমার সিঙ্গেলেরিয়া রোগ।
সিঙ্গেল হওয়ার সাথে সাথেই আমার হিমোগ্লোবিন কমে গেল, সুগার ফল করছে, শ্বাসকষ্ট হচ্ছে। খুবই মুমূর্ষু অবস্থা আমার। এখন জলদি একখান ডাক্তারনি খোঁজা লাগবে। না হলে রোগ সারবে না। আহারে ছুঁইন্না দিলে বহুত দুঃখ পাইলাম। দুঃখে এক্কেরে ডায়রিয়া হওনের দোছা। তয় আমার কাছে একখান সুন্দর ডাক্তারনির খোঁজ আছে। তুই চাইলে কইতে পারি। কস কি মামা? আরে জলদি ক ব্যাটা। কে সে? আহানা। উৎসুক মুখখানা মুহূর্তেই স্থির হয়ে গেল আবিরের। সরু চোখে তাকিয়ে বলল, আবার শুরু করেছিস তুই? সব কথার মাঝে তুই আন্নিকে টেনে আনিস কেন? কারণ ভাল্লাগে আমার, তোর কি ছমছা? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল বিহানের দিকে। তারপর হঠাৎ বাঁকা হেসে বলল, আচ্ছা তোর ভাল্লাগে আন্নিরে। ফাইন, তাহলে তো তোর জন্য সুপারিশ করতেই হয়। 10টা না, 5টা না, একখানই তো ফাটা বাঙ্গি মার্কা দোস্ত তুই। তোর জন্য এটা করা তো আমার গুরুদায়িত্ব। দাঁড়া, এখনই তোর মালকা বানুর সাথে রটনা ফিক্স করে দিচ্ছি। বলেই বিহানকে কিছু বলার সুযোগ না দিয়ে আবির ফোন বের করে কারো নাম্বারে ফোন লাগাল। লাউড স্পিকারে রাখল ফোন। অনেকক্ষণ ফোন বাজার পর ফোন রিসিভ হল। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে বলল, বলুন। আবির বলল, দিন দিন ম্যানার্সের চরম ঘাটতি দেখা দিচ্ছে তোর ভেতর আননি। একেবারে এভারেস্ট সমান বেয়াদব হয়ে যাচ্ছিস তুই। মন চাচ্ছে ঠাস করে চর মেরে তোর 32 পার্টি দাঁত ফেলে দেই। শুধু ঠাস করে না, ফটাস ফটাস করে চর মারা উচিত। একজন মানুষ ফোন দিলে তাকে সালাম দেওয়ার ন্যূনতম ম্যানার্সও ভুলে গেছিস তুই। তার উপর আমি হলাম তোর 6 বছরের বড় মুরব্বি। আমাকে তো তোর মাথায় 3 মাইল সমান ঘোমটা টেনে সালাম দেওয়া উচিত। তা না, সোজা বলুন। ছি ছি, এত অভদ্র মেয়ের দায় আঙ্কেল আন্টি আজই বনবাসে যাবে নির্ঘাত। আবিরের কথার পরিপ্রেক্ষিতে ওপাশ থেকে উত্তর এল, ধন্যবাদ আপনার মহান বাণীর জন্য। এবার কি ফোন দেওয়ার কারণ বলে কৃতার্থ করবেন নাকি ফোন রাখব আমি? অফকোর্স কারণ আছে। কারণ ছাড়া এই আবির তোর মতো ম্যানার্সহীন মেয়েকে ফোন দিতে যাওয়ার প্রশ্নই ওঠে না। আচ্ছা শোন, তোর জন্য বিশাল গুড নিউজ আছে। চেয়ার টেয়ার থাকলে বসে পড়। না হলে এত বড় গুড নিউজ শুনে ঠাস করে পড়ে ঠুস করে অজ্ঞান খেয়ে যেতে পারিস। তো কথা হলো, আমার বন্ধু আছে না বিহান, তার তোর উপর দিল আইছে। যদিও তোর উপর তো হাঁচিও আসার মতো কিছু নাই। হারিকেন দিয়ে খুঁজলেও কিছু পাওয়া যাবে না। তবে উইয়ে বলে না, দিল এসেছে গাধার উপর তো ঘোড়া কি করবে। তোরও তেমন কপাল খুলে গেছে। আমার বন্ধুর পোলা সারা জীবন তাপস্যা করলেও পাবি না। গন্ডারের মতো নাক, গরুর মতো চোখ, হাতির মতো পেট, এনাকোন্ডার মতো চুল। হাসলে গাধার মতো লাগে আর কাঁদলে ব্যাঙের মতো। মনে কর পুরা একখান চিড়িয়াখানা। কপাল গুনে এমন পোলা তোরে পছন্দ করছে। তোর নিশ্চয় খুশিতে হার্ট অ্যাটাক করার অবস্থা, তাই না? আমি জানি এমন পোলা তো আর। এই পর্যায়ে ওই পাশ থেকে ফোন কেটে দিল। ফোন কাটা দেখেই হো হো করে হেসে উঠল আবির। পাশে তাকিয়ে দেখল বিহান খেয়ে ফেলবো টাইপ লুক দিয়ে তাকিয়ে আছে ওর দিকে। তা দেখে আবির বলল, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? তুই তো নিজেই দেখলি তোর জন্য কত সুপারিশ করলাম। এখন ওর ইন্টারেস্ট না হলে আমার কি দোষ বল? বিহান আবির পিঠে দুম করে কিল বসিয়ে দিয়ে বলল, তোর মতো ঘটক হইলে জীবনে আর কোনো সম্বন্ধ হইব না।
বলেই হাসল দুজন। বিহান আবার বলল, ছালা তুই কেমন পোলা, নিজের ভালোবাসার মানুষের কাছে অন্য পোলার ছুপারিচ করগাছছ। আবির তাচ্ছিল্যের সুরে বলল, হোয়াট রাবিশ। আবির কাউকে ভালোবাসে না, ওসব সিলি কাজ আমার জন্য না, আর না আহানা আমার ভালোবাসা টাইপ কিছু। তাইলে আহানা তোর লাইগা কি? আবির দিশাহীন শূন্যে নজর রেখে বলল, আহানা আমার জন্য এক মিস্ট্রি, যে মিস্ট্রি আমি কখনোই সলভ করতে চাই না। কিছু কিছু মিস্ট্রি সলভ না হওয়াই ভালো, এর মাঝে এক অন্যরকম প্রশান্তি আছে। তুই বুঝবি না, কারণ তোর জীবনে এমন মিস্ট্রি আসেনি তো তাই। আবিরের কথায় হঠাৎ হিয়া নামের ওই সুনয়নাধিকারী মেয়েলটির কথা মনে পড়ল বিহানের। তার জীবনেও যে মিস্ট্রির আগমন ঘটেছে, তবে বিহান চায় ওই মিস্ট্রি সলভ করতে। ওই সুনয়নার ধূম্রজালের মায় আটকে গেছে যে সে, তাই তো তাকে বারবার দেখার ইচ্ছে জাগে মনে। এই প্রথমবার মন অবাধ্য হচ্ছে বিহানের, কিছুতেই মানছে না বারণ। তবে কি ওই নিষিদ্ধ জালে আটকে গেল সে? ওদের কথাবার্তার মাঝেই আদিত্য নূরকে নিয়ে বেরিয়ে এলো থেরাপি শেষ করে। ওদের কাছে এসে আদিত্য বলল, তোরা নূরের সাথে দাঁড়া এখানে, আমি ফার্মেসি থেকে ঔষধগুলো নিয়ে আসছি। আদিত্য যাওয়ার পর আবির নূরের সাথে টুকটাক কথা বলছিল। হঠাৎ নূরের চোখে কিছু পড়ল, এবং তা দেখে কেমন যেন অন্যরকম হয়ে গেল নূর। কেমন ভয় জোরসড়ো হয়ে গেল, যেন কিছু একটা দেখে ভয় পেয়ে গিয়েছে সে। আবির, বিহান দুজনেই বিষয়টা খেয়াল করল। আবির বলল, ভাবি কি হয়েছে? ভয় পাচ্ছেন কেন? নূর কিছুই বলছে না, শুধু কিছু একটা দেখে ভয় ওদের পিছনে লুকিয়ে পড়ছে। একটু পর আদিত্য নূরের ঔষধ কিনে ফিরে এলো। আদিত্যকে দেখে নূর দৌড়ে গিয়ে আদিত্যকে জড়িয়ে ধরে ভয় শক্ত হয়ে তার বুকের মাঝে মুখ লুকিয়ে রইল। নূরের হঠাৎ এমন আচরণ দেখে একটু ঘাবড়ে গেল আদিত্য। আবির আর বিহানের উদ্দেশ্যে বলল, কি রে, কি হয়েছে? নূর এমন ভয় পাচ্ছে কেন? আবির বলল, আমরাও বুঝতে পারছি না, ঠিকঠাকই ছিল, হঠাৎ কি দেখে যেন এমন ভয় পেয়ে গেল। আদিত্য নূরের মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল, কি হয়েছে অ্যাঞ্জেল? ভয় পাচ্ছ কেন? আমাকে বলো, তোমার হিরো আছে না? ভয় কিসের? বলো কি হয়েছে? নূর আদিত্যর শার্ট শক্ত করে খামচে ধরে আছে। বুকের মাঝে লুকিয়ে থেকেই ভয় আতঙ্কিত চোখ সামান্য বের করে একদিকে তাকাল। পরপরই আবারও ভয় লুকিয়ে পড়ল আদিত্যর বুকের মাঝে। ভয়মিশ্রিত অস্পষ্ট স্বরে বলল, ও ওই পপচা লোক আবার এসেছে। ভালো না সে, ভয় করছে আমার। আমাকে নিয়ে চলো এখান থেকে, না হলে আমার কাছে আসবে সে। ভ্রু কুঁচকে আসলো আদিত্যর, বুঝতে পারল না কাকে দেখে এভাবে ভয় পাচ্ছে নূর। আদিত্য আবারও জানতে চাইল, কে পচা লোক? কার কথা বলছো তুমি? দেখ, ভয় নেই অ্যাঞ্জেল, আমি আছি না। আমি থাকতে কেউ আসবে না তোমার কাছে। তুমি বলো, কার কথা বলছো তুমি? নূর আবারও ভয় ভয় চোখ বের করে তাকালো কারোর দিকে। হাত উঠিয়ে ইশারা করে দেখালো কাউকে। নূরের ইশারা অনুযায়ী আদিত্যসহ আবির, বিহানও তাকালো সেই দিকে। কিছুটা দূরে অন্য এক ডক্টরের কেবিনের সামনে ওয়েটিং চেয়ারে বসে আছে এক মধ্যবয়স্ক পুরুষ। গালে হাত দিয়ে বসে আছে। আদিত্য তাকে দেখে বলল,
ওই কালো জামা পরা লোকটা? নূর আবারও আদিত্যর বুকে মুখ লুকিয়ে মাথা ঝাঁকিয়ে বুঝাল ওই লোকটাই। আদিত্য বলল, ওই লোকটাকে ভয় পাচ্ছ কেন? উনাকে চেনো তুমি? নূর মুখ লুকানো অবস্থায় ভয়ার্ত কণ্ঠে বলল, হ্যাঁ চিনি। আমাদের গ্রামের বাড়ির পাশে বাড়ি। তো ভয় পাচ্ছ কেন? কি করেছে সে? সে পচা, একদম ভালো না। আমাকে শুধু ব্যথা দেয়। আমাকে একলা পেলেই বাগানে নিয়ে গিয়ে আমার এখানে কামড়ায়। নূর তার সম্মুখভাগে হাত দিয়ে দেখালো। তারপর বলল, আরও আমার জামা। আদিত্য তড়িৎ গতিতে নূরকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে বলল, হুশ, আর বলতে হবে না। বুঝতে পেরেছি আমি। আবির আর বিহানও ঘটনা বুঝতে পেরে মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলে। নিজেদের পুরুষ জাতি হওয়া নিয়েই যেন ঘৃণা হচ্ছে তাদের। আদিত্যর মুখমণ্ডল তৎক্ষণাৎ তিম বর্ণ ধারণ করে, যেন দাবানল টগবগিয়ে উপচে পড়ছে। কপালের রগ ফুলে হয়েছে নীল। ক্রূর, হিংস্র চোখের নজর ওই জঘন্য লোকটার উপর। আদিত্যর এমন ভয়াবহ অগ্নিমূর্তি রূপ দেখে বিহান, আবির দুজনেই ঘাবড়ে গেল। কারণ তারা বুঝে গেছে এই লোকটাকে কোনো কিছুর বিনিময়ে আজ বাঁচানো যাবে না আদিত্যর হাতে হওয়া থেকে। বিহান আদিত্যর কাছে গিয়ে বলল, দেখ আদি, এটা হসপিটাল। এখানে কিছু করলে ধরা খাইয়া যাবি। আমরা ওরে পরে উঠাইয়া নিমু। আদিত্য ক্ষিপ্ত চোখে বিহানের দিকে তাকিয়ে বলল, ডু ইউ থিঙ্ক আই কেয়ার অল দিস? আই উইল নট স্পেয়ার দিস রড ফর আ সেকেন্ড। হি হ্যাভ টু ডাই রাইট নাও। এবার আবির এগিয়ে এসে বলল, কে বলছে ছেড়ে দিতে? ও শাস্তি পাবে, তবে মৃত্যু ওর জন্য সহজ শাস্তি। আর তাছাড়া ও যার সাথে অন্যায় করেছে শাস্তিও সেই দিবে। ভাবি ওকে শাস্তি দিবে মানে? কি বলতে চাচ্ছিস তুই? আবির রহস্যময় হেসে বলল, এখনই বুঝতে পারবি। তারপর নূরের উদ্দেশ্যে বলল, চলো ভাবি, আজ আমরা ডক্টর খেলব। আবির একটা ওয়ার্ডবয়কে ডাক দিল। তার পকেটে টাকার বান্ডিল গুজে দিয়ে কি করতে হবে বুঝিয়ে দিল। অপারেশন থিয়েটারের বেডে হাত পা বাঁধা অবস্থায় শোয়ান হয়েছে লোকটাকে। আবির, বিহান ডাক্তারদের সার্জারি এপ্রন আর মাস্ক পরে এগিয়ে এলো লোকটার সামনে। লোকটা ভীতু গলায় বলল, ডাক্তার সাহেব, আমারে এইখানে আনছেন ক্যা? আমার তো খালি দাঁতে ব্যথা। তার জন্য অপারেশন থিয়েটারে আনছেন ক্যা? আবির বলে উঠল, দেখুন বিটিডি, আপনার পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়েছে যে আপনার দাঁতের ভাইরাস ধীরে ধীরে আপনার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। সেই ভাইরাস থেকে আপনার ফিকোস্টা দ্য জাস্টিন বিবার দ্য লেডি গাগা, দ্য জো বাইডেন নামক ভয়াবহ রোগ হয়েছে। এতে আপনার কিডনি, লিভার, ফুসফুস, নাড়িভুঁড়ি সব পচে গেছে। তাই আপনার সবকিছুর অপারেশন করতে হবে। লোকটা ভয়ার্ত কণ্ঠে বলল, কি কন এইগুলা? এমন রোগের নামতো জীবনেও শুনি নাই। কিন্তু আমার তো সব ঠিকই আছে। আবির ধমক দিয়ে বলল, চুপ, ডাক্তার আমি না আপনি। আমি বলেছি রোগ হয়েছে মানে হয়েছে। এখন চুপচাপ শুয়ে থাকেন। আমাদের বড় ম্যাডাম এসে আপনার অপারেশন করবে। নূরও সার্জারি এপ্রন আর মাস্ক পরে দাঁড়িয়ে আছে, তবে যেতে ভয় পাচ্ছে লোকটার সামনে। আদিত্য নূরকে সাহস দিয়ে বলল, যাও অ্যাঞ্জেল, কোনো ভয় নেই।
তোমার না ডাক্তার ডাক্তার খেলার ইচ্ছে? যাও ইচ্ছে মতো খেল আজ, কেউ ঠেকাবে না। ওই পচা লোকটার সাথে যা খুশি করো, কেউ বাধা দিবে না তোমাকে। আমি আছি না তোমার পাশে, কোনো ভয় নেই, যাও। নূর সাহস পেয়ে এগিয়ে গেল অপারেশন বেডের কাছে। ডাক্তার ডাক্তার খেলার তার খুব ইচ্ছে ছিল, আজ পূরণ হবে ইচ্ছে। নূর আসতেই আবির বলল, তো বলুন ডাক্তার সাহেবা, প্রথমে কোথা থেকে শুরু করব? আই থিংক সব সমস্যার উৎপত্তি এই দাঁত থেকেই হয়েছে, তাই সবার প্রথমে দাঁতের অপারেশন করতে হবে। নূর বলল, হ্যাঁ ঠিক বলেছ, প্রথমে আমরা দাঁত তুলব। বিহান বিশাল বড় বড় লোহার স্ক্রুড্রাইভার, চেলাই রেঞ্জ আর প্লাস এগিয়ে দিল নূরের দিকে। তা দেখে লোকটা ভয় চোখ বড় বড় করে বলল, এইগুলা কি আনতাছেন? দাঁত তুলবেন নাকি গাড়ির স্ক্রুপ খুলবেন? আর আগে বেহুশ করবেন না। আবির বলল, আসলে আমাদের বেহুশ করার ডাক্তার ভুলে নিজেকেই ইঞ্জেকশন দিয়ে বেহুশ করে ফেলেছে, তাই বেহুশ ছাড়াই কাজ চালাতে হবে। আরে আপনি ফ্রি ফ্রি ডাক্তারি শিখে যাচ্ছেন, এতে তো আপনার খুশি হওয়া উচিত। এখন চুপচাপ আমাদের কাজ করতে দিন। বিহান, উনার মুখ হা করে ধরো। বিহান লোকটার মুখ খুলে ধরল। নূর বিশাল একটা প্লাস নিয়ে লোকটার একটা দাঁতে ধরে টেনে তুলে ফেলল। ব্যথায় লোকটা গগনবিদারী এক আর্তনাদ করে উঠল। আবির বলল, ডাক্তার সাহেবা, আপনি তো ভুল দাঁত তুলেছেন, সমস্যা অন্য দাঁতে। নূর বলল, ঠিক আছে, ওটাও তুলে ফেলছি। এই বলে নূর আরেকটা দাঁতও একইভাবে টেনে তুলে ফেলল। লোকটা আবারও আর্তনাদ করে উঠল। তবে নূরের ভীষণ মজা লাগছে। সে উৎসাহিত কণ্ঠে বলল, এবার কোনটা ফেলব? আবির বলল, ভাবি নিচেরটা ফেলেন। বিহান বলল, না না ভাবি, এই কোণারটা ফেলেন, এক্কেরে বিচ্ছিরি গন্ধ। নূর বলে উঠল, আচ্ছা এক কাজ করি, আমরা রামসাম করি, শেষে যেটা আসবে সেটা তুলব। গুড আইডিয়া ভাবি, তাই করেন। নূর লোকটার দাঁতের উপর আঙুল দিয়ে একটা একটা করে বলতে লাগল, রাম, শ্যাম, যদু, মধু। এমন করতে করতে শেষে যেটা এলো সেই দাঁতটা তুলে ফেলল। এভাবে এক এক করে লোকটার সব দাঁত তুলে ফেলল। লোকটা ব্যথা সইতে না পেরে একসময় জ্ঞান হারিয়ে ফেলল। আবির বলল, আরে, অপারেশন তো এখনো বাকি আছে, তার আগেই বেহুশ হয়ে গেল। নূর বলল, থাক, আজকের মতো খেলা হয়ে গেছে, আর খেলব না। ঠিক আছে ভাবি, আপনি যান, এর বাকি অপারেশন আমরা করব। নূর এপ্রন, মাস্ক খুলে এগিয়ে এলো আদিত্যের কাছে। আদিত্য দুই হাতে নূরের মুখটা আগলে ধরে বলল, খুশি হয়েছ তো অ্যাঞ্জেল? আর ভয় নেই তো? নূর খুশি মনে বলল, হ্যাঁ, অনেক খুশি হয়েছি, অনেক মজা লেগেছে। নূর দুই হাত দুই দিকে ছড়িয়ে দিয়ে বলল, তুমি এতগুলা ভালো হিরো। আদিত্য মুচকি হেসে নূরের কপালে চুমু খেয়ে বুকে জড়িয়ে নিয়ে বলল, আমার অ্যাঞ্জেলটা যে এত ভালো, তাই তো হিরোও ভালো। আমার অ্যাঞ্জেলকে কেউ আর কষ্ট দিতে পারবে না। চলবে।